আগামী ৫ অগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথমে ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। আর পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যার ঘটনা ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সবাই নেমেছেন, পুরো আপমর, খালি আওয়ামী লীগের কিছু চোটচোট্টা গুন্ডারা ছাড়া পুরো সারা বাংলাদেশ এক ছিল। তো এই জায়গায় আমি বলবো যে তাদের যে অ্যাসপিরেশনটা, এই অ্যাসপিরেশনটা ধারণ করবে এই জুলাইয়ের ঘোষণাপত্র। অগাস্টের ৫ তারিখে জাস্ট বর্ষপূর্তি উপলক্ষে ৫টার সময় এটা হবে। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ ৫ জন নিহত হয়েছেন। দুপুরে রামুর ভাড়ুয়াখালী রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় রেল লাইন থেকে ছিটকে পড়ে অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশার ৫ জন। নিহতদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু ও অটোরিকশা চালক রয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ইসলামাবাদ স্টেশনে আটকে দেয়। দেশের বিভিন্ন জেলায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের মায়েদের ওপর নির্মিত ৩৭ মিনিটের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চুয়াডাঙ্গায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, জুলাই আন্দোলনে অংশ নেয়া যোদ্ধাদের মায়েরা তাদের সন্তানের অবদান তুলে ধরেন। বরগুনায় আন্দোলন চলাকালে হামলা ও নানান নির্যাতন নিয়ে স্মৃতিচারণ করেন অভিভাবকরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। নাটোরে ও চাঁদপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ২৪ জুলাই অগাস্টে আহত ও শহীদদের। পরে জুলাইয়ের মায়েরা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সামান্য বৃষ্টিতেই মেহেরপুরের নিচু এলাকাতে দেখা দেয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি কমলেও পানি জমে থাকে দিনের পর দিন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনাবাদি পড়ে থাকছে ফসলি জমি। বৃষ্টির পানি জমেছে মেহেরপুরের বামন্দি নিশিপু স্কুল অ্যান্ড কলেজ মাঠে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবেছে সংযোগ সড়কও। বিকল্প না থাকায় এই পথেই শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। জেলায় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও একই অবস্থা। দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। মাসখানেক ধরে দুর্ভোগ চললেও সমস্যার সমাধানে নেই উদ্যোগ। অতি বৃষ্টির কারণে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ পুরো পানিতে ভরে গেছে। এর ফলে আমাদের শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। ১ মাসের উপরেও এই মাঠে পানি জমে আছে, তাই ছাত্ররা আসতে চায় না। আমাদের এই স্কুলে দীর্ঘ ১ মাস ধরে ফিল্ডে পানি জমে আসে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারছি না। এদিকে গাংনী উপজেলার তেরাইল নলগাড়ি মাঠের প্রায় ১৫০ বিঘা ফসলি জমি তলিয়ে আছে বর্ষার শুরু থেকেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা পুকুর খনন করে পাড় বাঁধায় পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। পুকুর গাইটি ভরাট করে ফেলে মাঠ একদম জমি সব পড়ে আছে, পানি বাড়ার দেয় না। এইসব বড় লোকদের পুকুর। প্রভাবশালী একজন ব্যক্তির জমি থাকার কারণে
তার সেই পথটা বন্ধ হওয়ার কারণে অনেক পানির কারণে এখানে যে জমি এখানে কোনোবারই ফসলাবাদ হয় না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় ভিজিট করে সেসব জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়েছি। তো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়তে আমরা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগী হয়। দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর থেকে জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের কি অবস্থা জলাবদ্ধতার, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আসলে এবার অতিবৃষ্টির কারণে মেহেরপুরের যেসব নিচু এলাকা আছে সেসব এলাকায় ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেই জলাবদ্ধতা আস্তে আস্তে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা সহজেই নিরসন হচ্ছে না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ। আমার পিছনে যদি একটু দেখায় যে বড় পর্দায়, যে এই মাঠটি আসলে দেখে বোঝার উপায় নাই যে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়, যার পুরো মাঠ জুড়ে কিন্তু পানিতে থই থই করছে। আর এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এটির দাঁড়িয়েছে প্রায় 1 মাস অধিক সময় ধরে এই জলাবদ্ধতা আছে এই বিদ্যালয় মাঠটিতে। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এখানে দেখে মনেই হবে না যে এটি একটি বিদ্যালয় মাঠ, কারণ এখানে পানি অন্তত স্কুলের যে আঙ্গিনা বা মাঠ বলা হয় এটা আছে প্রায় হাঁটু পানি, এবং এর যে সংযোগ সড়ক সেটিও ডুবে গেছে কয়েকদিনের ভারী বৃষ্টিতে। আর এই বৃষ্টির মধ্যে বাধ্য হয়ে শিক্ষার্থীরা আসলে এই পানি মারিয়ে বিদ্যালয়ে আসছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছে, যাতে যত দ্রুত সম্ভব এখানকার পানি যদি নিষ্কাশন না করা যায় তাহলে স্বাভাবিক যে লেখাপড়া সেটি ব্যাহত হবে। আর এই পানি জমে থাকার কারণে যে পাশে যে সেপ্টিক ট্যাঙ্কি বা ময়লা নর্দমার পানি এতে মিশে গেছে, যাওয়ার ফলে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দূষিত পানির মধ্যেই শিক্ষার্থীরা মূলত পায়ে হেঁটে বা কষ্ট করে, শিক্ষকরা সহ এই চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়াও জেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় আছে এবং ফসলি মাঠও আছে। তবে যত দ্রুত সম্ভব এগুলো পানি নিষ্কাশন করে ফসল মাঠগুলো উদ্ধার করে যাতে কৃষকরা চাষ করতে পারে এবং বিদ্যালয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করে যাতে শিক্ষার মান আবার পুনরায় ফিরে আসতে পারে বা শিক্ষা পাঠদান স্বাভাবিক হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা। মেহেরপুর থেকে জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। টানা বৃষ্টিতে নোয়াখালীর কিছু এলাকায় 1 মাসেও বেশি সময় ধরে চলছে জলাবদ্ধতা। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজিপুর, দুর্গাপুর সহ বিভিন্ন ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ গত 1 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় পথঘাট সব পানিতে ডুবে থাকায় লোকজন নৌকা বা সাঁকো ছাড়া ঘর থেকে বের হতে পারছে না। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া জেলা শহর মাইজদির হাউজিং, বালুরমাঠ, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, খন্দকার পাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কে এবং বাসাবাড়ির সামনে পানি জমে থাকায় ভোগান্তিতে এলাকাবাসী। আমরা এখন নৌকা দিয়ে যাতায়াত করতেছি, আমাদের বাড়িঘরের রাস্তাঘাট অনেক কিছু ডুবে গেছে। অতিরিক্ত পানির কারণে আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হচ্ছে। গদুয়ারে পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে কালাসে আছি, চলাফেরা করতে পারি না। অতিবৃষ্টির কারণে ফরিদপুরের বিভিন্ন ফসলের মাঠে জলাবদ্ধতায় ক্ষতির মুখে চাষিরা। শাকসবজি সহ আমন ধান আবাদে লোকসানের শঙ্কা কৃষকের। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মরিচ, বেগুন, করলা, ঝিঙা, পুঁইশাক, মূলা সহ বিভিন্ন ফসলের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমন মৌসুমের জন্য প্রস্তুত করা জমিতে ধান রোপণ করতে পারছে না কৃষক। মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। আবার কোথাও সরকারি খাল ভরাট করায় মাঠে তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। এই পানি দ্রুত 2-1 দিনের মধ্যে অপসারণ না করতে পারলে আমরা ধান রোপণ করতে পারবো না। ধান লাগাবার চেষ্টা করতেছি, তার বৃষ্টির জন্য আমরা পারতেছি না। আমাকে মাঠ ডুবে গেছে বৃষ্টিতে। মৌসুমি যে সবজিগুলো আছে এবং মরিচ, আমাদের ফরিদপুরের জন্য মরিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। এই সবজি আর মরিচ যেগুলো নিচু জায়গাতে আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। খুলনার দিঘলিয়ায় আলামিন নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভোরে নন্দন প্রতাপ গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনেরা জানান 6 মাস আগে 4 সন্তান সহ রিপা নামে এক নারীকে বিয়ে করেন আলামিন। এরই
কারণে রিপার সাবেক স্বামী আপনের সঙ্গে আলামিনের বিরোধ চলছিল। ভোরে ঘরে ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় আপন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দ্বিতীয় বিয়ের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গুলিবিদ্ধ মোহাম্মদ ইউনুস বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের ব্যবসা করেন। রাতে নিজ বাসায় ছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় বলে জানা গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নাটোরের সিংড়ার আলোচিত জিহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব। তারা নিহত জিহাদের বন্ধু ছিল। সকালে রাজশাহীতে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোবাইল ও ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে গত বুধবার শ্বাসরোধ করে হত্যা করা হয় জিহাদকে। পরে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জিহাদের দুই বন্ধু সাগর ও সুলতানকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মোবাইল ফোন, ভ্যান ও হত্যার কাজে ব্যবহার করা ভ্যানের চাকার টিউব। চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে এক বেসরকারি হাসপাতাল ভাঙচুর ও তালা দিয়েছে স্বজনরা। সকালে উপজেলার ঠাকুরবাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনরা জানায়, প্রবাসী দিদার হোসেনের স্ত্রী উম্মে হাসনা রিপা গত 15 জুলাই শাহরাস্তি জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা জানতে পারেন, অপারেশনের সময় চিকিৎসক ভুলবশত রিপার মূত্রথলি কেটে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপা। শনিবার সকালে তার মরদেহ আসলে উত্তেজিত জনতা শাহরাস্তি জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কার সহ 3 দফা দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ করে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা। সমাবেশে বক্তারা বলেন, শেরেবাংলা সহ দেশের সব সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। দ্রুত দেশের সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ সহ দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে কফিন নিয়ে সদর রোডে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান করার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, দেশে এখনও অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্টার হননি, শ্রমিকদের বেতন ঠিকভাবে দিচ্ছেন। শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন ডক্টর এম সাখাওয়াত হোসেন। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে আমাদের ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি,
যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারেন। রাঙামাটিতে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে শহরের জিমনেশিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বনায়ন ধ্বংস হয়ে গেছে অনেক আগেই, সেজন্য পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলা আগামী 8 অগস্ট চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার সহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। গ্রামে যে অবস্থা দাঁড়িয়েছে, পাখা ছাড়া চলতে পারছে না। দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী উচ্চ বিদ্যালয় মাঠে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য সবাই মিলে আন্দোলন করছে, স্বৈরাচারের হাত থেকে দেশকে স্বাধীন করছে। বর্তমানে দেশব্যাপী চলমান অস্থিরতা এবং প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে জনগণের নিরাপত্তা হুমকির মুখে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত রাইসার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজরা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম। পরে নিহত রাইসার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ফ্লাইং অফিসার রুদাবা কামাল, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, নিহত রাইসার বাবা শাহাবুল ইসলাম। চট্টগ্রামে বর্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন 7 জন। প্রতি বছর 1 থেকে 1,500 সাপে কাটা রোগীকে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ের চিকিৎসা নিতে না পারায় ঘটছে প্রাণহানি। সাপে কাটলে দ্রুত চিকিৎসা কেন্দ্র নেওয়ার পরামর্শ তাদের। প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন এলাকায় বেড়ে যায় সাপের উপদ্রব। বন্দরনগরী চট্টগ্রামে এরই মধ্যে সাপের কামড়ে মারা গেছেন 8 জন। চট্টগ্রামের বলখালীর পোপাদিয়া এলাকায় রাতের খাবার খেয়ে বাইরে গেলে বিষধর সাপে কাটে জিশান চন্দ্রকে। প্রথমে তাকে নেওয়া হয় ওঝার কাছে, পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চলে যাচ্ছে আমাকে, আমি লেট মেরে দেখতেছি আমাকে কামড় দিছে। সাপে হাঁটানোর পরে দিই আর ওজার হাসে লেগে পানি ভরা হাবাই বানও দিয়ে তো দনের পরে দিই গোটা রাত ভর করতে সকালে 8টা বাজা হয় যে মেডিকেলে যাব। আগ্রাবাদের বাসিন্দা লিটন মিয়া কর্মস্থলে যাওয়ার পথে সাপের কামড়ের শিকার হয়ে ভর্তি হন হাসপাতালে। সাপে কাটার পর রোগীদের একটি বড় অংশকেই নেওয়া হয় ওঝার কাছে, পরে অবস্থা খারাপ হলে নেওয়া হয় হাসপাতালে, যে কারণে বিনা চিকিৎসায় অনেকেই মারা যান পথেই। পায়ের উপরে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মেডিকেল আসছে আর কি। ব্যাগের তলে একটা সাপ ছিল, আমার পায়ে পাড়া পড়ছে আর সাপটা আমার কামড় দিয়ে চলে গেছে। চিকিৎসকরা বলছেন, সাপে কামড়ানোর পরের মুহূর্তগুলো অতি গুরুত্বপূর্ণ, তাই সময় নষ্ট না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে রোগীকে। যত দ্রুত চিকিৎসায় প্রপার চিকিৎসায় যেতে পারবেন তত আউটকাম ভালো হবে।
এদের ক্ষেত্রে ওঝার ওখানে যাওয়াটা সবচাইতে বিপজ্জনক। বিষাক্ত সাপের কামড়ের ফলে যেসব রোগী মারা যাওয়ার একমাত্র কারণ রোগীকে যথাসময়ে বা সঠিক সময়ে হাসপাতালে নিয়ে না আসা। আমরা যখন দেখি রোগীগুলা তখন আসলে কিছুই করার থাকে না। চট্টগ্রামে গেল বছর সাপের কামড়ে মারা যান 3 জন, এবার সে সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জামালপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিড়াল প্রদর্শনী। সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশি, পার্সিয়ান ও মিক্স ব্রিড জাতের অর্ধশত বিড়াল নিয়ে অংশগ্রহণ করে বিড়াল প্রেমীরা। প্রদর্শনীর শেষে বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। জামালপুরে প্রথমবারের মতো এমন আয়োজন দেখে মুগ্ধ বিড়াল প্রেমীরা। এমন আয়োজন ধারাবাহিকভাবে পালন করার দাবি তাদের। বিড়ালের প্রতি সবার ভালোবাসা বাড়াতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। জামালপুরে ফার্স্ট টাইম আর কি এরকম ক্যাট শো হচ্ছে, এর জন্য আর কি আমি বিড়ালটাকে নিয়ে আসছি। যারা বিড়াল প্রেমী আছে ক্যাট শো উপলক্ষে সবাই একত্রিত হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। বিড়ালের প্রতি যে আমাদের সহমর্মিতা বা দরদ যে এটা প্রকাশ করার জন্য এবং মানুষের মনোভাব, বিড়ালের প্রতি যে একটা নেগেটিভ মনোভাব সেটা থেকে বেড়ে আসার জন্য আমরা সব বিড়াল প্রেমী যারা আছে তাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কিশোরগঞ্জের নিকলির বাসিন্দা নাজমুল হক হিমেল। তার কীর্তি এখন পুরো জেলার মানুষের মুখে। হাওড় এলাকা থেকে হিমেলের মতো আরও সাঁতারও উঠে আসতে পারে বলে মত তাদের। কিশোরগঞ্জের নিকলির মিরহাটি গ্রামের বাসিন্দা নাজমুল হক হিমেলের সাঁতারের নেশা ছোটবেলা থেকেই। 1998 থেকে 2008 সাল পর্যন্ত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অর্জন করেছেন 25টি স্বর্ণ ও 19টি রূপার পদক, পাশাপাশি গড়েছেন 6টি জাতীয় রেকর্ড। এবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কীর্তি গড়লেন হিমেল। 29 জুলাই 12 ঘন্টা 10 মিনিটে এই চ্যানেল পাড়ি দেন তিনি। অনুভূতির কথা তো আমি কি বলবো, এটা একটা বিশাল, আমার কাছে একটা বিশাল অর্জনের মনে হচ্ছে। যখন আমরা ফিনিশিং পয়েন্টে গেলাম তখন তো একটু কঠিন চ্যালেঞ্জ ছিল। হিমেলের কীর্তিতে উচ্ছ্বসিত তার স্বজনেরা। জাতীয় বয়সভিত্তিক সাঁতারে জন্য অংশগ্রহণ করে প্রথমবার এসে 4টা গোল মারছে। গোল মারার পর বিকেএসপি নজরে পড়ছে, বিকেএসপি তাকে বিনা ইন্টারভিউ দেওয়া তারা ভর্তি করছে। আমরা তো ছোট ছিলাম, ওনার সাথে সাথে আমরা এই নদীতে সাঁতার কাটছি। উনি এই জায়গা থেকে সাঁতার কেটে আজ ইংলিশ চ্যানেল বিজয়ী। হিমেলের অর্জনে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনেকে। তারা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে আরও সাঁতারু তৈরি হবে নিকলিতে। খুবই আনন্দিত, তার জন্য এত বড় একটা অর্জন আমাদেরকে এনে দিয়েছে। আমরা খুবই গর্বিত এলাকাবাসী। আমাদের নিকলিতে কোনো সুইমিং পুল নাই, আমরা চাই সরকারিভাবে যাতে আমাদের নিকলিতে একটা সুইমিং পুল হোক। নিঃসন্দেহে পুরো বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছে। সাঁতারুদের জন্য সুইমিং পুল নির্মাণের জন্য 4 একর জায়গা নির্ধারণ করেছি। এটা বাস্তবায়িত হলে নিকলিতে আরও হিমেল তৈরি হবে। বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে হিমেল উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান চীনে। বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কৃতিত্ব অর্জন করেন চীনের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও রূপা জয়ের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3.5 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। জেলে পাড়ায় ফিরছে কর্মচাঞ্চল্য। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আজ মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জেলে পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এরই মধ্যে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছে জেলেরা। মাছের সুষ্ঠু প্রজননের স্বার্থে প্রতি বছর মে থেকে অগাস্ট পর্যন্ত 3 মাস কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। আর এই ছিল আজকের মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।